কলম নিয়েছিলাম না তো একটু মনোযোগ দিয়ে দেখলাম বৃত্ত আর কণিক এখান থেকে বৃত্ত চ্যাপ্টারে আমাদের সূত্র অনেকগুলো ছিল কণিকের চ্যাপ্টারে অনেক এগুলো সূত্র মনে রাখতে একটু কাজ তারপর যখন একসাথে তিনটি পরীক্ষা দিলাম চারটা কোশ্চেন কি কি আছে বৃত্ত থেকে প্রথমত প্রশ্ন আসবে বৃত্ত কণিকগুলো থেকে যে নিচের বা প্রদত্ত সমীকরণটি কার এটা একটা প্রশ্ন দিবে নাম্বার 2 একটা সমীকরণ দিয়ে দিবে এরকম একটা সমীকরণ দিয়ে দিবে যে বলবে এর কেন্দ্র বের করো উপকেন্দ্র হ্যাঁ শীর্ষবিন্দু নিয়ামক ব্যাসার্ধ এই টাইপের কোশ্চেন করবে হ্যাঁ যে এই দুই টাইপের কোশ্চেন আমাদের মেনলি হবে একটা হচ্ছে যে কোনো একটা যদি বলবে এটা কার সমীকরণ বৃত্তের উপবৃত্তের পরাবৃত্তের অধিবৃত্তের কার আর আরেকটা হলো একটা সমীকরণ দিয়ে মনে করো বৃত্ত বা উপবৃত্তের দিয়ে বলবে এটা কেন্দ্র বের করো উপকেন্দ্র এই দুই টাইপের কোশ্চেন আমাদের মেনলি আসে সলিউশন নাম্বার 3 আরেকটা টাইপের কোশ্চেন আসে সেটা হচ্ছে স্পর্শক এত বিন্দুতে স্পর্শক কত বা এটা এর স্পর্শক হবে কিনা দেখো তাহলে টোটাল আমাদের এটা ছিল তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারে 6 নম্বর চ্যাপ্টার আর এটা ছিল ফার্স্ট পেপারে 4 নম্বর চ্যাপ্টার 6 নম্বরে ছিল তিনটা চ্যাপ্টার তাই না 6.1 6.1 2 3 পরবর্তী উপযুক্ত অতিরিক্ত এই সব কিছুর মধ্যে থেকে কয় টাইপের কোশ্চেন বলছি চেক করো এই তিন টাইপের মধ্যে থেকে 9 কোশ্চেন বোঝা গেছে এখন কথা হলো যে এটা তুমি বুঝে গেছো যে এর থেকে প্রশ্ন আসবে তো তারপর আমরা বাকি আগে বুঝছো আমার কথাটা মোটামুটি আমরা ভুলেই দিই ক্লাসে ভাইয়ারা জানা যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে তারপর তো পরীক্ষা দিয়ে দেখা যাবে তোমরা অনেক ভালো এটা রিজন কি রিজন হচ্ছে যে টেকনিক গুলো ফলো করো না আর মানে প্রচুর বই পড়ো এটা তো বড় সমস্যা বই অল্প পড়া যেমন সমস্যা বড় বড় সমস্যা যে কোনো একটা ইকুয়েশন যদি আমি তোমাকে দিই তার আগে ইকুয়েশন কার কেমন হয় এটা বুঝে নাও বৃত্তের ইকুয়েশন কেমন হয় বলো তুমি জানো যে কোনো আমি যদি মনে করো তোমাকে একটা দিলাম 2x স্কয়ার প্লাস 2xy প্লাস 5 এটা কার ইকুয়েশন সরলবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত বৃত্ত তো আমি আরেকটা ইকুয়েশন যদি দিলাম 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 3xy 0 এরকম একটা এটা কার ইকুয়েশন উপবৃত্ত অধিবৃত্তের মধ্যে x স্কয়ার y স্কয়ার আছে বৃত্তের মধ্যে আছে তাহলে কোনটা এখন কি তুমি এটার ইকুয়েশন বানাবা ওরকম ফরম্যাটে x বাই a হোল স্কয়ার বাই a স্কয়ার মানে বা b স্কয়ার y প্লাস এরকম বাই হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু 1 এটা বানাইছে করবা এত সমান অঙ্ক থাকবে চেহারা দেখে চিন্তা দেখতে হবে কে ভালো করবে এখনকার যদি তুমি চেহারা দেখে না চিনো একজনের সাথে গিয়ে যদি তোমার সময় নিতে চিন্তা হয় তাহলে জীবন শেষ বুঝছো তো যে কোনো কিছু তাকায় যেন বুঝে যেতে পারো ইকুয়েশন দেখে বুঝে যেতে কেমন বুঝবে ভালো করে মনোযোগ দিও এটা শিখলে এরপরে আশা করি যে কোনো ইকুয়েশন দেখতে পারো এটা লিখে নিও এটা হচ্ছে আমাদের যে কোনো কিছু সাধারণ সমীকরণ ঠিক আছে যে কোনো কিছু সেটা বৃত্ত হোক উপবৃত্ত হোক অধিবৃত্ত হোক পরাবৃত্ত হোক যার বিরুদ্ধে সাধারণ সমীকরণ হলে এটা দিয়ে চিন্তা করো এখন কখন বৃত্ত হবে ভালো করে খেয়াল করো বৃত্ত হওয়ার শর্ত নাম্বার 1 x স্কয়ার সহগ আর y স্কয়ার সহগ সমান হতে হবে তো তুমি যদি কোথাও দেখো যে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার আছে আলটিমেটলি এইটুকু দেখে বোঝা যাচ্ছে এটা বৃত্ত হবে কারণ এটা অতিরিক্ত উদ্বৃত্ত হতে হবে বিষয়টা কি বুঝতে পারছো বুঝছো আমার কথা অর্থাৎ মানে চেহারা দেখে বুঝে দেখতে হবে তাহলে a সমান হচ্ছে b এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে মাস্ট এন্ড নাম্বার 2 h equal to 0 হবে দ্যাট মিন্স বৃত্তের মধ্যে কোনো xy টার্ম থাকবে না
আমি যদি একটা ইকুয়েশন লিখি 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 3xy প্লাস 10 ইকুয়াল টু 0, আলটিমেটলি xy টার্ম আছে, তার মানে এটা বৃত্ত হবে না, বোঝা যাচ্ছে। আবার যদি 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস 5x প্লাস 10, এখানে দেখো x এর সহগ আর y x স্কয়ার আর y স্কয়ার সহগ একটা, তার মানে এটাও বৃত্ত হবে না, দেখে কিন্তু বুঝে দেওয়া হয়, বুঝতে আমার কথা। তাহলে বৃত্ত চিনতে গেলে কি করতে হবে? ডেফিনেটলি a ইকুয়াল b হইতে হবে, আর দ্যাট মিন্স x y এর টার্ম কোনো থাকবে না। ক্লিয়ার? এখন আসো আমি যদি তোমার পরাবৃত্ত আছে, পরাবৃত্ত কিভাবে চিনবা? পরাবৃত্ত চেনার উপায় হচ্ছে ab minus hc square equal to 0। যদি এই দুটাকে গুণ করে দেখো hc স্কয়ার করলে যা হয় তা বিয়োগ করলে 0 আসে, তাহলে এটা পরাবৃত্ত। ক্লিয়ার? উপবৃত্ত, উপবৃত্ত হচ্ছে গ্রেটার দ্যান 0, আর অধিবৃত্ত মনে থাকে এই নামগুলো। এখন যদি এই নামগুলো বুঝতে হয়, দেখো দেখো আমি একটা করে দেই আর কত ইজিলি ডিটেক্ট করা সম্ভব। দেখি তাহলে এখন তোমরা বলবা এক করে, আমি একটা করে ইকুয়েশন লিখবো আর তোমরা বলবা কোনটা কাজ করবে, ঠিক আছে? x square plus y square, 2x square 2y square plus 4x plus 6y minus 12, এটাকার ইকুয়েশন হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, x square minus x plus 4y minus 4 equal to 0, এটা কার ইকুয়েশন। দেন হচ্ছে x square minus 6x plus 4y plus 49 equal to 0, এটা কার ইকুয়েশন। নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে x square plus 3/4 y square minus 3, এটা কার ইকুয়েশন। নাম্বার 5, x square minus y square minus 2x minus 8, এটা কার ইকুয়েশন। লাস্ট ওয়ান, x square minus y square plus 3x minus 2y minus 43 equal to 0, এটা কার ইকুয়েশন। এই হচ্ছে আমাদের ওভারঅল। এখন দেখো তোমরা যদি নরমালি এই প্রশ্নগুলো এমসিকিউ এর জন্য দিত এই কনসেপ্টটার আগে তুমি একটা ডিটেক্ট করতে পারো, মনে করো এটা আছে, এটা কার ইকুয়েশন, বা এটা আছে বা এটা আছে, ডাইরেক্ট কিভাবে ডিটেক্ট করতাম, এটা পরামিতি উপবৃত্ত না বৃত্ত, বুঝছো কথা? এখন বের করা যাবে কিনা আমরা একটু দেখি। এক নম্বর আছে x আর y এর সহগ সমান, কোন x y টার্ম আছে, তাহলে আর কোনো কিছু বলার বাকি রাখে, এটা কি বৃত্ত।
তাহলে এটা একটা বৃত্ত। অনেক ক্ষেত্রে না নিচের কোনটি বৃত্তের সমীকরণ, তাহলে ওগুলো হচ্ছে বুঝা যাবে। আর যদি বলে এটা কার সমীকরণ, তাহলে বৃত্ত। নাম্বার 2 এটার ক্ষেত্রে আসো, x y সহগ তো x স্কয়ার y স্কয়ার তো নাই, তাহলে তো আর বৃত্ত হওয়ার চান্সেস নেই। এখন তাহলে আমাকে কি করতে হবে, a b, a হচ্ছে আমার কত 1, b আছে, y স্কয়ার আছে 0, আচ্ছা মাইনাস h স্কয়ার, কোন x y টার্ম আছে, তাহলে 0 এর স্কয়ার কত আছে দেখো তো, 0 মাইনাস 0 মানে হচ্ছে 0, কার সাথে মিলে বুঝছে, তাহলে এটা কার সাথে হবে, বলা কয় সেকেন্ড লাগছে বলো, ঠিক আছে। নাম্বার 3 এটা একটা আসো, x স্কয়ার y স্কয়ার নাই, তোমরা আলটিমেটলি লিখতে হবে না, x এর সহগ হচ্ছে 1, y এর সহগ হচ্ছে 0, কোন x y টার্ম নাই, তাহলে হচ্ছে 0 স্কয়ার, এটা গুলো আছে 0, তাহলে এটা হচ্ছে আমার পরাবৃত্ত। ওকে। নাম্বার 4 x স্কয়ার আছে y স্কয়ার আছে, মানে সব কি সেম না, একটু খেয়াল করো, এই টাইপের ইকুয়েশন একটা কিন্তু বানানো নাই, কি বলো তো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0, এরকম করে নিতে এটা কার ইকুয়েশন হবে, দেখো জাস্ট খালি কি চেঞ্জ, বা এটার আরেকটু যদি তোমাকে আমি এভাবে দিয়ে দেই যে হচ্ছে মনে করো 3/4 x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 4/3 মাইনাস 3 সমান 0, এটা কার ইকুয়েশন, এরকম বৃত্ত সব কিছু সেম, এটা উল্টা দিকে হয়ে যাচ্ছে, সো দেখো একই টাইপের দেখতে কিন্তু জিনিসটা আলাদা, এটা কিন্তু বৃত্ত হবে না। আচ্ছা তাহলে এটা এখন চেক করি, এটা x এর সহগ হচ্ছে 1, x স্কয়ার এর y স্কয়ার সহগ হচ্ছে 3/4 হইছে, ab হইছে মাইনাস h স্কয়ার, h স্কয়ার মানে 0 নাই, তাহলে হচ্ছে আমাদের কত হয় 3/4, 3/4 0 থেকে বড় নাকি ছোট, বড়, 0 থেকে বড়, তার মানে কি উপবৃত্ত, বুঝা গেছে। এর একটা টার্ম যদি আমি মাইনাস করে দিতাম তাহলে অধিবৃত্ত, বুঝা গেছে, তাহলে এটা তখন আমার হয়ে যেত অধিবৃত্ত। আচ্ছা তাহলে চার পর্যন্ত বুঝা গেছে, বোঝা যাচ্ছে কি, বুঝতেছো, আচ্ছা 5 নাম্বার এটা কার ইকুয়েশন, এটা হচ্ছে তোমার এখানে বৃত্ত কি এক্সাক্ট আসতেছে, মাইনাস আছে, এটা কি সো বৃত্ত হচ্ছে কোনটা টেস্ট করে দেখলাম, এটা 1, এটা 1 ab মাইনাস h স্কয়ার হচ্ছে 0 স্কয়ার, হচ্ছে 1 মাইনাস 0 হচ্ছে 1, তাহলে গ্রেটার দ্যান 1, তাহলে এটা কার ইকুয়েশন, উপবৃত্ত, তারপর মাইনাস 1 আছে, ও সরি মাইনাস 1, মাইনাস 1 আছে লেস দ্যান 0, তাহলে কোন অধিবৃত্ত, তাহলে এটা হচ্ছে আমার অধিবৃত্ত, বুঝা গেছে। লাস্ট ওয়ান, এটাও আমাদের মোটামুটি অধিবৃত্ত হবে, ক্লিয়ার, তাহলে বুঝছো, এখন যে কোনো ইকুয়েশন দিলে পারবে না, ইজি, তার মধ্যে কেন ভুল করে দিয়ে আসবো আমি জানি না, আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের স্টুডেন্টরা হচ্ছে ইয়ে করে স্ট্রাইক করে যে আমি খারাপ পরীক্ষা দিব, কি করে আপনি দিয়ে আবার আমাকে ভালো দেখতে চান, মানুষ সহজ স্ট্রাইক করে না, তোমাদের মধ্যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হওয়ার পেছন কাজ আছে, এগুলো নাই, কি হওয়ার ইচ্ছা, তোমাদের ভালো হাজবেন্ড হওয়ার ইচ্ছা, ডাক্তার নাই, আচ্ছা আর 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 কি কি হওয়ার ইচ্ছা আছে তোমার নাই, পেছনে আমার আসলে কোন ইচ্ছা নাই, অ্যাম্বিশনলেস, ইচ্ছাই নাই, ভাই যা ইচ্ছা ছিল সব পড়ে গেছে, লাস্ট লাস্টে সামনে তো তোমার আসলে কোনো ইচ্ছা নেই, তারপরে তোমার ইচ্ছা নেই, ইচ্ছা নাই কেন, আমার ইউনিভার্সিটি থেকে কিছু ইচ্ছা আমার আসছি, আমার দুনিয়ায় থাকবো, তাও শোনো না, মনে দেবাই সামনে তোমার ভার্সিটি, আচ্ছা মানে ভার্সিটি তো বুঝলাম,
ভার্সিটি বাইরে হবে কোনো সাবজেক্ট নাই পছন্দ আপাতত ভার্সিটি চারুকলা ইউনিট একটা মিলে হবে। চারুকলা ইউনিট একটা মিলে হবে না আমি ওটাই বললাম ঢাকা ভার্সিটি বলতেছো তো চারুকলা তো পরীক্ষা দেওয়া যায় সেটা বললাম চাইলে তো দিতে পারো দিতেও দিতে পারো ওটাই বললাম অনেক আছে যে অনেকের প্যাশনই থাকে হচ্ছে ঢাকা ভার্সিটি ওরা দেখা যায় যে এই ইউনিট না হলে বা ভালো না হলে ওই জন্য বললাম ভার্সিটি প্যাশন নাকি কোন একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাও অন্য কোনো ইউনিভার্সিটিতে যেতে চাও সিএসসি তো কম্পিউটার সায়েন্স তোমার নাই হয়ে গেছে ও বলা না শিখতে বললা এটা আমি বাস্তব করে বলতে কিছু না ট্রাই করো যদি কপালে আর তাহলে নার্সিং ডাক্তার নাহলে নার্স সাবজেক্ট নাই পছন্দ ডাক্তারি তারপর মেডিকেলে ট্রাই করব এরপরে ভার্সিটিতে ইউনিটে বায়োলজি নিয়ে পড়ব বায়োলজি যে কোনো একটা সাবজেক্ট মানে বায়োলজিতে আমি বেশি ভালো বায়োলজি কোনটা ভালো এটা তো মানে এইটার উপর বেশি মানে আমি ফোকাস আছে ম্যাথমেটিক্স অনেক ভালো মানে আমি জীবনে ম্যাথের সাবজেক্ট তুমি তোমরা কি জানো এটা আমার অনেক কঠিন লাগে যে হচ্ছে মানে আমাদের সবার ধারণা কি থাকে আমরা যখন টিচার বুঝি বা কিছু কি ধারণা থাকে যে ভাইয়া ম্যাথের ভালো ওটা ম্যাথ ভালো তাই না বেশিরভাগ গার্ডিয়ানদের মধ্যে হয় থাকে না যে ভাইয়া ফিজিক্স নিয়ে পড়বে ফিজিক্স ভালো পারে ব্যাপারটা এরকম লাগে কি বিষয়টা কি আসলে তাই ম্যাথ ফিজিক্স খারাপ হয় বলো তো খারাপ হয় বলো ম্যাথ ফিজিক্স হচ্ছে পিওর সাবজেক্ট জানো সাবজেক্টের লেভেল জানো প্রথম দিকে হচ্ছে তোমার ফার্মাসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর অন্যান্য ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে অ্যাপ্লাইড সাবজেক্টগুলো অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এগুলো তারপরে কি হচ্ছে জেনারেল সাবজেক্টগুলো ম্যাথ ফিজিক্স বায়োলজি জুওলজি এগুলো বুঝছো তার মানে যারা শেষের দিকে থেকে ওই ভাইয়ারা হচ্ছে ওই সাবজেক্টে যে ভালো ব্যাপারটা এখন হ্যাঁ অনেকে থাকতে হবে প্যাশন নিয়ে পড়ে আর ম্যাথ ম্যাথ যারা ভালো মনে করে আমি ম্যাথ ভালো আমি হচ্ছে ম্যাথের কোথাও খারাপ করবো তারা ম্যাথ বা ফিজিক্সে দিয়ে দিতে পারে ওই যে পড়বে ম্যাথ বুঝতে পারবে কোন সাবজেক্টে ভালো এটা আসলে ম্যাটার করে বিষয়টা হচ্ছে তোমার প্যাশন কোন যদি ভালো লাগে সারাদিন বায়োলজি কারাকাটি করবে ম্যাথ কাটবে থাকতে ব্যাংক কাটাবে কি করে ভালো করে আমি তো আমার সাইডে তোমাকে ব্যাংকটা কাটছো বলা যায় দেখছি আমাদের টাইমে একবার ছিল আমার ওখানে দেখলে কেমন লাগে কলেজের ফার্স্ট ইয়ারে ইয়া ছিল প্র্যাকটিক্যাল ছিল করতে 25 মার্কস ছেড়ে দিয়েছে লাগবে 25 মার্কস আমি 25 মাস চাই না অন্যকে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ থাকে না না টিচারের সামনে সরাসরি বলতো তোমারই কাটতে হবে আমিও এই সব কাটাকাটি কাজে এক্সপার্ট যারা এরা মানুষের হৃদয় আচ্ছা ওকে তাহলে বুঝলাম ওভারঅল তোমাদের মধ্যে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে তোমাদের সবার জন্য অ্যাডমিশন এটা তোমরা প্রকাশ করবে না কোন লাগে তোমাদের চুপ করে দিতে পারবে অ্যাডমিশন ভালো রাখো যেটা টার্গেট আছে সেটা নিয়ে আগাও তবে ভালোভাবে একটা পজিশনে যাও আর মোটামুটি একটা ভালো গ্রেড ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদেরকে বলবো যে যে সাবজেক্ট নিয়ে পড়ো কিন্তু মেডিকেল প্যাশন থেকে ওটা তো ঢাকা ইউনিভার্সিটি পড়াইতে পারবে ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো প্যাশন থাকে এটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে টার্গেট এখানে গেলে বাকি লাইফ তুমি নিজেই বুঝবা ওদিকে যাওয়া আর ডিগ্রি করা ওকে তো এখন তাহলে আমরা যেগুলো ইকুয়েশন দেখে মোটামুটি আইডেন্টিফাই করতে পারি এখন আসো যে বৃত্তে আমাদের কি কি টাইপের বৃত্ত হতে পারে বৃত্তের রিলেটেড ম্যাথ আসলে আমরা খেতে পারি সমীকরণগুলো আগে তোমাকে ভালো করে বুঝতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এরকম বৃত্ত দেখছো না এগুলো কিন্তু ইকুয়েশন কিন্তু বুঝতে হবে এই বৃত্তটা কেমন হবে এই বৃত্তটা হচ্ছে কেন্দ্র 0 0 ঠিক আছে 0 0 না হলে এরকম থাকবে x 2 প্লাস y 3 এরকম তাহলে কেন্দ্র হচ্ছে 2 আর 3 হইলো যদি এটা প্লাস 2 থাকতো তাহলে কেন্দ্র হচ্ছে -2 ঠিক আছে তাহলে যেহেতু কিছু না এটা হচ্ছে 0 0 কেন্দ্র হবে আর এটা হচ্ছে ব্যাসার্ধ বৃত্তটা হচ্ছে তাইলে এরকম টাইপের কোশ্চেন আসলে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো কেন্দ্র বের করতে পারবো যদি বলে কেন্দ্রগামী একটা রেখার সমীকরণ বের করতে পারবো না যে কোনো প্রশ্ন এখান থেকে জাস্ট বুঝাই দিতে পারে বৃত্ত কিন্তু যথেষ্ট ইজি তুমি যদি
ফিগারটা আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? বৃত্ত থেকে কি প্রশ্ন আসার সম্ভাবনা আছে? কম আছে, মানে এবছর তো শর্ট সিলেবাস আছে পরীক্ষা। সম্ভাবনা কম। কোনিক্স থেকে আসে। এখন যদি কোনিক্সের মধ্যে বৃত্ত বলে দেয়, তাহলে যেমন তোমাকে দিলে যে মানে কোনটা এটা অপশন তো থাকবে একটা কোনিকের, তাহলে বাকি কি অপশন কি দিবে? তখন দেখা যাবে এটা ঢুকাই দেবে। কিন্তু যদি এটা সম্পর্কে আইডিয়া না থাকে, দুইটা অপশনের উপর কনফিউজ হয়ে যাবে। বুঝছো? এই জন্য এই দুটো একটা আছে। তোমাদের হচ্ছে আগামী বৃহস্পতিবার ক্লাসটা অফ থাকবে কেমিস্ট্রি। তো এরপরে দেখো আমাদের যদি কেন্দ্র হচ্ছে h, k হয়, কেন্দ্র h, k মানে কি? এটা তো x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। মনে করো এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। কেন্দ্রটা মনে করো এখানে আছে, মানে এইটুকু হচ্ছে আমার h, এইটুকু হচ্ছে আমার y। মানে 2, 3 কেন্দ্র থাকে না এরকম? থাকে না? কিন্তু আমি আমার ঘিরে এবং তাহলে এটা যদি কেন্দ্র হয় আর এটার ব্যাসার্ধ যদি হচ্ছে তোমার a হয়, তাহলে বৃত্তটা হয় কিউট একটা বৃত্ত হবে। এবং সেটার ইকুয়েশন হবে x - a² প্লাস y - k² x। আর যদি আমাদের কোনো ইকুয়েশন এরকম ফরম্যাটে থাকে, আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি। ঠিক আছে? নাম্বার 3, যদি বলে কোনো একটা অক্ষকে স্পর্শ করছে, তাহলে আসলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে? একটা বৃত্ত যদি একটা অক্ষকে স্পর্শ করে, টাচ করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? মনে করো একটা অক্ষকে আমি টাচ করাই দেখাই, x অক্ষকে টাচ করছি, এটা হচ্ছে কেন্দ্র। ঠিক আছে? তো কেন্দ্রটা মনে করো যে বিন্দু h, k, এটা হচ্ছে h আর এটা হচ্ছে k। তাইলে তোমরাই বলো বৃত্তটার কেন্দ্র কত? HK, তাই না? আর বৃত্তটার ব্যাসার্ধ কত? তার মানে এটা নাই, ব্যাসার্ধ হচ্ছে k, আর এইটুকু তো আমার k, তাই না? আর এইটুকু আমার ব্যাসার্ধ না। সো আলটিমেটলি যদি বলে বৃত্তটা x অক্ষকে স্পর্শ করছে, তাহলে আমার ইকুয়েশনটা আসবে হচ্ছে x - h² প্লাস y - k² k²। এগুলো কিন্তু a b c দিয়ে বলছি বা k দিয়ে বলছি, প্রশ্নগুলো কিন্তু 1 2 দিয়ে থাকে। ঠিক আছে? যেমন বলো 2, 3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, তাহলে তার ব্যাসার্ধ কত? বুঝতে পারছো? সেই ক্ষেত্রে 2, 3 তাহলে হচ্ছে আমার 3 হলো ব্যাসার্ধ। আচ্ছা, এখন যদি এটা বুঝো তাহলে y অক্ষকে টাচ করলে কি হবে? যদি y অক্ষকে স্পর্শ করে, যদি এটা বৃত্ত না, এটা ডুব হয়ে গেছে, ধরে নিয়ে এটা একটা বৃত্ত। লাগে লাগে। আচ্ছা, তো এখন এটা যদি হচ্ছে তোমার y অক্ষকে টাচ করে, তাহলে এইটুকু হচ্ছে আমার h ছিল, এইটুকু হচ্ছে আমার k, তাই না? তো তাইলে এই বৃত্তটার সমীকরণ কেমন হবে বলো? কেন্দ্র যেহেতু h k, তাহলে কেন্দ্র তো ঠিকই থাকবে, উপরে লিখি। হ্যাঁ, কেন্দ্র যেহেতু h k, x - h² প্লাস y - ব্যাসার্ধ কত হবে? h², অর্থাৎ এইটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ। তাই কি বুঝতেছো? কি বোঝা যাচ্ছে সামনে? আচ্ছা, তো এইটা তো বুঝলা। এরপরে যদি বলে যে কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, বলে না এমন এই প্রশ্নগুলো দেখছো না? এটা যখন কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত বা কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত, তখন ব্যাপারটা কেমন দাঁড়ায়? সরলরেখা বিদ্যুৎ মানে নিজে কল্পনা করার জিনিস, মনের মধ্যে যেমন কল্পনা করা বিভিন্ন বিষয়, এরকম করে কল্পনা করা। তোমরা কেউ লুসিড ড্রিমিং করতে পারো? লুসিড ড্রিমিং, লুসিড ড্রিমিং মানে জানো কি বলতো? স্বপ্ন নিয়ন্ত্রণ, স্বপ্নের মধ্যে স্টাডি বা এটা পারবো, কি পারবো জানো? আইনস্টাইন পারবো। আইনস্টাইন হচ্ছে লুসিড ড্রিমিং করছে। আমাদের যদি এই অ্যাবিলিটি থাকতো খুব ভালো হতো, তাই না? পড়াশোনা না করে বই মাথার কাছে রেখে দিতাম, আমার মাথাটা মনে হয়। এবং আমার লাইফে ভার্সিটিতে পড়াশোনা করতে গিয়ে এবং অ্যাডমিশন টাইমে আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন গ্রামের যে জিনগুলো তারা না, খুব মনে হয়েছে যে আমি টাকা দিয়ে একটা জিন
যে আমাদের পড়াশোনা করে দিই এরকম তোমাদের আইডিয়া আসছে কিনা আমার মধ্যে এগুলো খুব লাগতো আমার মনে হয় আমার সাথে একটা দিন আসতো অ্যাডমিশনের সময় লিখে দিত। আমি মনে করি কোনো দিয়ে এরকম করে দিই আমার মাঝে মাঝে ভাবতাম যে পরীক্ষা হলে গেছি একদম নামাজ কালাম করে আল্লাহ যখন টাকা দিছি দুর্ভাগ্যজনক ওরা কেন পায় এবং তোমাদের কার কেমন লাগ আমি জানি না আন্দাজে যাবে না লাগ কিন্তু অনেকে ভালো থাকে তোমাদের কেমন থাকে 10টা লাগাইলে কটা হয় দশ দিনে কতগুলো দুই তিনটা এমন কিন্তু হয় তাই না আমি খুব লাকি একজন মানুষ। আমি জানি না মানে আমার নজর সমস্যা না মেন্টালিটিতে সমস্যা সেটা হচ্ছে আমি যদি 10টা লাগাই 8% কিন্তু 10টা কেন যায় আমি জানি না। কিভাবে বুঝছিলে মানে ইউনিটের যখন বইগুলো পড়ি মনে হয় সেটার প্রথম অংশটা পড়ে নিলাম কোশ্চেন প্যাটার্ন দেখে দেখে দেন আমি পরবর্তীতে যে এমসিকিউ গুলো থাকে ঠিক আছে ওগুলো আগে আমি অ্যানসার দাঁড়াই ওগুলো আমি নিজে আগে পরীক্ষা দেওয়া শুরু করি যে আমি কয়টা লাইন ঠিক পারি যেগুলো 100% পারি সেগুলো তো আমি দাঁড়াই আর কিছু কিছু থাকে যেগুলো মনে হচ্ছে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মার্কিং এর একটা ঝামেলা আছে ছেড়ে দাও। আমার লাইফে সবচেয়ে বেশি যে বিষয়টা ঘটছে আমি কখনো 4টা অপশন নিয়ে কনফিউজ হয় বেশিরভাগ 2টো অপশন নিয়ে তোমরা তোমরা সাপোজ আমার মনে হচ্ছে এটা অথবা এটা এটা ভুল হওয়ার কোশ্চেন না এটা উত্তর হওয়া এটা উত্তর হওয়া তাও এত কষ্ট হয় যেটাকে বাদ দিয়ে আসলে ওটাকে বলতে হবে আচ্ছা অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু আন্দাজে রিস্ক নিতে দেওয়া ঠিক আছে এই ধরনের ঠিক দেয় ওদের কিন্তু কেন জানো? কি যে ঠিক হয়ে গেছে তখন খাই অ্যাডমিশনের ক্ষেত্রে আন্দাজে নিতে দেওয়া এই জন্য করা অ্যাডমিশনের অ্যানসারের প্যাটার্ন কিন্তু এক ধরনের যে প্যাটার্ন ফলো করা হয় ইন্টারনেটে এক ধরনের প্যাটার্ন পাওয়া যায় জানো তুমি এমনি মিলে দাও না এমনি লা 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 লিখে দাও ওরা এমন প্যাটার্ন দিবে মানে কোনো সিকোয়েন্সের ঠিক থাকে না ওদের হিসাব থাকে এগুলো একটা প্যাটার্ন হবে তুমি আন্দাজে যদি দিতে যাও মোস্ট অফ দ্য টাইম পাস করো আন্দাজে দেওয়া হবে এবং বেশিরভাগ মানুষ অ্যাডমিশনে চান্স না পাওয়ার কারণ নাই কারণ আমরা কি করি মনে করো 60টা এমসিকিউ না 50টা দাগে আসলো তোমার রাইট দিছে কত মনে করো 40টা খুবই আনন্দের বিষয় তাহলে তুমি ক্যালকুলেট করলে 40 পাবো কত তো 10টা ভুল করছো না 10টার জন্য আরো কত আড়াই কত তারপরে পাওয়া হচ্ছে এটা অবশ্য তুমি এখানে দাঁড়াইতা 50 টাকা দরকার ছিল না এখানে দাঁড়াইতা তাও তো বেশি বুঝছো বিষয়টা তাও ভুল থাকলেও তো তুমি গ্যাপ শিওর হয়ে থাকো দুই একটা রিস্ক নিবা বাট সব ক্ষেত্রে রিস্ক নিতে লাগে কারণ আমাদের টাইমে যখন 120টা এমসিকিউ ছিল মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমি যেখানে পরীক্ষা দিয়েছি ওরা 110-12 থেকে থাকে অনেক সুন্দর সুন্দর লাগছে প্রশ্ন পাইছে এইবার খালি প্রশ্ন ইজি হয়েছে কত প্রশ্ন তো ওই টাকা খুব বেশি টাকা দরকার তুমি সবসময় একটা 70% টাকা 70% ড্যাম শিওর হবে এরপরে যদি কম যায় মানে না না আমি একটু ভালো কিছু করবো কপাল যদি সহায় হয় তাহলে আর 5% বেশি টাকা এর বেশি রিস্ক নিতে যাবে না যদি তোমার কাছে কোনো কারণে মনে হয় ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে হ্যাঁ এবার প্রশ্ন ভালো সবই পারতেছি তুমি আসলে অন্য ট্র্যাকে আসো তুমি লাইভে নাই লাইভে চলে গেছে কারণ প্রশ্ন প্রত্যেকটা তুমি উল্টা পাল্টা করছো ওরা হচ্ছে এটলিস্ট ঢাবি কখনো তোমার খুবই নর্মাল কোশ্চেন করে বা খুবই ইজি প্রশ্ন করা হলো এমন একটা প্যাচ দেবে আচ্ছা তো এখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেমন হবে দেখেন না স্পর্শ করলে যদি কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয় কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাইলে আমাদের বৃত্তের সমীকরণটা কি হবে বলো কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কত এটা মনে করো এইচ কোনো কে কি আছে বুঝতে সবার এই বিন্দুর স্থানাঙ্ক কত হইতে পারে 20 হইতে পারে 50 হইতে পারে এটা 22 হইতে পারে 35 হইতে পারে বুঝছো তার মানে আমার x আছে কিন্তু y নাই দ্যাট মিন্স এটা h কিন্তু k তো আমার নাই k হচ্ছে 0 তাইলে আমার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে h, 0 ঠিক আছে তাইলে আমার বৃত্তটার সমীকরণ কি হবে x - h² + y - 0 y² ব্যাসার্ধ কত এক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ কত হবে
ব্যাসার্ধ এইচ কেমনে হয় এইটুকু আমার ব্যাসার্ধ যেহেতু আমি জিজ্ঞাসা করছি এইচ আর কে এর মধ্যে একটা বন্ধ হবে ব্যাপারটা তার না ব্যাসার্ধ আলাদাই এইচ স্টপ আবার একটু বলে ব্যাসার্ধ তো আলাদা আর স্কয়ার বাই এ স্কয়ার ব্যাসার্ধ তো তুমি এখানে বের করতে পারবা না নরমালি বের করতে পারবা এইটুকু ব্যাসার্ধ অথবা এইটুকু ব্যাসার্ধ এটা কি তুমি জানো জানো এইটুকু জানো তুমি অজানা এ স্কয়ার তোমার ব্যাসার্ধ তুমি বের করছো এই তোমরা সবাই ভ্যাকসিনেটেড না ইয়া থার্ড ডোজ দিছো কেন সব কি ফাইজার গোষ্ঠী ফাইজার তোমরা এখন শিশু বাচ্চারা বাচ্চাদেরকে বড় করে আচ্ছা তাহলে যদি y কে y এর উপর অবস্থিত হয় কেন্দ্র তাহলে কি হবে এটা x এটা y তাহলে কি হবে আমাদের দেখো তাহলে এই ক্ষেত্রে আমার k আছে তাই না কিন্তু h কি আছে h নাই তাহলে আমার কেন্দ্র হচ্ছে 0, k তাহলে ভিতরের সমীকরণ হচ্ছে x - 0 স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার প্লাস y - k স্কয়ার upon k স্কয়ার বুঝে গেছে এখন আসো যদি একটা কিছু বৃত্তের স্পর্শক হয় স্পর্শক হওয়ার শর্ত কি ইয়া আবার একটা সূত্র আমরা বলছি ব্যাপারটা কেমন না স্পর্শক মানে কি? একটা রেখা একটা বিন্দুকে কয়টা বিন্দুতে টাচ করে কয়টা শেয়ার করে নাকি টাচ করে সবসময় নিজেদের মধ্যে সবাইকে চিন্তা করবে না সেটা হচ্ছে যে স্পর্শক সবসময় ভদ্র মানুষ সে যা করে একদম সাথে ওকে তো একটা বিন্দুতে টাচ করে আর সেটা হচ্ছে খারাপ সে হচ্ছে দুইটা বিন্দু ঠিক আছে একটা বিন্দু তো একটা বিন্দুতে টাচ করে মানে ওটা বৃত্তের একটা বিন্দু তাইলে তোমাকে যদি বলে এই বিন্দুটা বের করতে বৃত্তের সমীকরণ আর একটা সমীকরণের সমাধান করলে কি পাবো না আমি তোমাদের বলছিলাম যে যোগাশ্রী করেছিলাম যোগাশ্রী করানোর সময় বলছিলাম যে একটা ছেদ বিন্দু কিভাবে বের করবে এটা সমীকরণ আর এটা সমীকরণ থেকে x আর y মান বের করতে একইভাবে এটা ওয়ান কাইন্ড অফ ছেদক বলা যায় না তো যদি ছেদক নেই স্পর্শক তাহলে এই যে বৃত্তের যে সমীকরণটা পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার এটা আর এটা যে সমীকরণ পাবো এদের সমাধান করলে কি পাবো বিন্দুটা পাবো ঠিক আছে এখন স্পর্শক মানে ভালো করে দেখো স্পর্শক মানে হলো এইটুকু কি বৃত্তের ব্যাসার্ধ না আবার এইটুকু কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব না স্পর্শক হওয়ার শর্তটা কি স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধ যদি হয় তাহলে এটা বৃত্তের স্পর্শক হবে যদি না হয় তাহলে স্পর্শক হবে এই শব্দ মনে করো আমরা কোন স্পর্শক বিন্দু পাইলাম মনে করো 2,5 স্পর্শক বিন্দু পাই আর বৃত্তটা মনে করো x স্কয়ার প্লাস সরি বৃত্তটা মনে করো x - 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার বলো তো যে মানে এই বিন্দুগামী যে স্পর্শকটা বা যে রেখাটা এটার স্পর্শক হবে কি হবে না বলতে পারবে কেউ মানে এইটা তো একটা বৃত্ত x - 1 y প্লাস 2 মনে করো এটা একটা বৃত্ত এই যে এই বৃত্তে মনে করো একটা রেখা আছে যেটা এরকম একটা রেখা আছে যেটা হচ্ছে 2,5 দিয়ে গেছে এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হবে কিনা বুঝছো কথা মাথা বুঝছো বুঝছেন একটা রেখা 2,5 বিন্দুগামী হতে পারে না পারে এটা বৃত্ত হতে পারে না উপদেশে বৃত্ত হতে তাহলে একটা বৃত্ত যার সমীকরণ হচ্ছে আর একটা রেখা যেটা এই বিন্দুতে যায় আমার প্রশ্ন হচ্ছে যে এই যে যেরকম একটা স্পর্শক থাকে রেখা মানে বৃত্তের এরকম ভাবে এই রেখাটা এই বৃত্তের স্পর্শক নাকি স্পর্শক না ইয়েস অর নো এত কিছু ভাবার
ভাবার কিছু নাই, আমি লিখে দিই তো, তোমাদের কিন্তু কিছু না জানে জিজ্ঞাসা করি নাই। নিউটন রাশিয়ার যুদ্ধে কে জিতবে এটা বলি নাই, বলে দিচ্ছি সেটা তুমি করো। এই তোমাদের ভাষা কারো ব্রাহ্মণ বাড়ি আছে? আচ্ছা, এটা হচ্ছে কথা হলো কি বলছি, কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু দূরত্ব, এটা কেন্দ্র কত? এমন অসময়ের মতো লাগে আসো, দেখলে কষ্ট লাগতেছে। 1, -2 না, এটা কেন্দ্র না? কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব কত? কেন্দ্র, এই কেন্দ্রটা থেকে এই বিন্দুর দূরত্ব, তাই না? তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব 2,5 আর 1, -2 এর দূরত্ব তোমরা জানো না? বের করতে পারো না? 1, তাই না? আর হচ্ছে প্লাস কত আসে? 1 আর 7 পুরো 50, 50, তাই না? আর আমাদের ব্যাসার্ধ কত আছে? ব্যাসার্ধ এটা না, বুঝতে তো? 5 আর 50 কি সমান? স্পষ্ট হবে এখন বুঝছো না? সিম্পল একটা টপিক এত কঠিন হয়ে গেল, বুঝে নাই? এখন বুঝছি। করে দেওয়ার পরে বুঝবে। আচ্ছা, ওকে, তাহলে এটা হচ্ছে স্পর্শক। যদি কখনো আমাদেরকে বলে এটা স্পর্শক হবে কিনা বা এটার স্পর্শকের সমীকরণ বের করো, আমরা কষ্ট করে যে √g² + ab² - c = মডুলাস মাইনাস ab মাইনাস ba প্লাস c ডিভাইডেড বাই √a² + b² মডুলাস ইহা দিয়ে করি তোমরা। ওকে, কি দিয়ে করব? বলো তো কতই না। আচ্ছা, সেটা হচ্ছে যদি এরকম বলে সেই ক্ষেত্রে অপশন দিয়ে টেস্ট করবা, মানে যেই অপশনের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু দূরত্ব সমান ব্যাসার্ধ আসবে ওটাই স্পর্শক। বুঝছো? বুঝছো কি? তোমাকে আজকেও বিধ্বস্ত এই ক্লাস করা, সাধারণ ক্লাস করা, হ্যাঁ? ও আজকে করোনায় তাই অবস্থা লাগে না, তো কি করলে কি অবস্থা? ওকে, এখন হচ্ছে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করবে না বহিঃস্পর্শ করবে, এটা আমরা কেমন? তার আগে আসো আরেকটা কোশ্চেন, অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত সরল রেখা কয় ফিট? আচ্ছা, 5 ফিট ধরে 5 ফিট। তুমি কোথায় 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হইছো আর কোথায় 2:1 অনুপাতে বহির্বিভক্ত হইছো বলতে পারবা? মনে করো তোমার আমরা এখন নিয়ে আসলাম সমান বানানোর জন্য কেটে কেটে 5 ফিট বানালে, এটা তুমি ছিলা, এখন আমরা কেটে কেটে সাইজ করে 5 ফিট বানাই দিই, ঠিক আছে? আচ্ছা, 5 ফিট। আর আমাকে কেটে কেটে মনে করো 6 ফিট বানাই, ঠিক আছে? তাহলে তুমি আর আমি বুঝো, তুমি একা থাকলে আমার মাইন্ড করবে। আচ্ছা, তো এখন আমি বললাম এই যে এটা ও কোথায় 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে আর কোথায় 2:1 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে, বুঝতে পারবা? মানে বিন্দুটা কিভাবে বের করব? সমীকরণের সূত্র তো ওই যে m1x2 m2x1 দিয়ে মাইনাস দিয়ে দেওয়া, সেটা বলি ওইভাবে করতে এমনি সময় লাগবে। অন্তর্বিভক্ত বহির্বিভক্ত বিষয়টা হচ্ছে 2:1 মানে হচ্ছে ভিতরে 3 ভাগ আছে, ঠিক আছে? তার মানে এদিকে হচ্ছে 2 ভাগ, এদিকে 1 ভাগ, মানে এইখানে হচ্ছে তুমি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। আর আমি যদি বলি বহির্বিভক্ত কোথায় হয়েছে? 2:1 অনুপাতে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই মাথা থেকে হিসাব করো, এমন একটা বিন্দু যেটা তোমার বাইরে থাকে, মনে করো এই বিন্দু, তাহলে এখানে একটা বিন্দু থাকবে C, যেখানে এইটুকু হবে হচ্ছে 2 আর এইটুকু হবে হচ্ছে 1, তাহলে এইটা হচ্ছে তোমার বহির্বিভক্ত বিন্দু। সেটা বুঝতে পারছো? এই বহির্বিভক্ত টার্মটা আমরা বুঝি না, অর্থাৎ তুমি যদি এইটুকু যদি 10 হয় তাহলে এই টোটালটা হবে 20, এরকম একটা পয়েন্টে দেয় তুমি বহির্বিভক্ত হবে, ঠিক আছে? তাহলে কাটাকাটি তোমাকে করলাম, আমার এখন করলাম, তাহলে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত যদি রেখাক্ষেত্র বুঝো, এখন হচ্ছে অন্তঃস্পর্শ আর বহিঃস্পর্শ এই দুটো বিষয় বাংলা ল্যাঙ্গুয়েজগুলো যদি বুঝছো। আচ্ছা, অন্তঃস্পর্শ আর বহিঃস্পর্শ। অন্তঃস্পর্শ মানে হচ্ছে এই যে একটা বৃত্ত, ইহার মাঝে আরেকটা বৃত্ত আছে, একটা বৃত্ত,
আর এটা হলো ভিতরে টাচ করছে না, ভিতর থেকে হ্যাঁ হ্যাঁ, ভিতর থেকে touch করছে। মানে এটা একটা বৃত্ত, এটার ভিতরে আর একটা বৃত্ত আছে। বুঝছিলে আচ্ছা, এটা হচ্ছে অন্তঃস্পর্শ, ভিতর থেকে টাচ করছে। আর বহিঃস্পর্শ কি? হয় মনে করো মানুষের সেপারেশনের পরে মনে যেটা করে পিছনে ঘুরে মুখ ঘুরে থাকে, অথবা টাচ মিথে কাজ যেটা করতে, দুইটা বাইরে থেকে যখন টাচ করে তখন এটা হচ্ছে বহিঃস্পর্শ। তো একটা জিনিস থাকলো, এটা কেন্দ্র না, মনে করো H1 K1 এটার কেন্দ্র, H2 K2, ঠিক আছে? এটার ব্যাসার্ধ R1, এটার ব্যাসার্ধ R2। এই পর্যন্ত তোমাদের আর কোনো ক্ষোভ রাগ আছে? তাহলে ঠিক আছে। এখন একইভাবে মনে করো এই বলবৃত্তটা কেন্দ্র হচ্ছে H1 K1, ছোট বৃত্তটার কেন্দ্র হচ্ছে H2 K2। বলবৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে R1, ছোট বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে R2। এই পর্যন্ত বুঝতে গেল হতাশ জীবনের প্রতি। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো? কি বুঝছো? যা বুঝাইছি তাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে R2 আর এটা হচ্ছে R1, ক্লিয়ার? তো তাইলে অন্তঃস্পর্শ করার ক্ষেত্রে দেখো এই যে কেন্দ্র দুইটার যে দূরত্ব, এই দূরত্বটা আর এদের ব্যাসার্ধের যোগফলটা সমান না? তারপরে এটা যদি আমার A বলি আর এটা যদি B বলি, দুটো পয়েন্ট, দ্যাট মিন্স AB সমান এটা হবে না? বুঝতেছো? তার মানে যদি ব্যাসার্ধের যোগফল কেন্দ্র দুইটার দূরত্বের সমান হয় তাহলে সেটা কিভাবে স্পর্শ করবে? বহিঃস্পর্শ। আচ্ছা, এটার ক্ষেত্রে আসো, এটা A, এটা B, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, তাহলে এই টু কত? তুমি দেখতে পাচ্ছ না? তুমি কষ্ট করে নিচে বসো, মানে রাইট হ্যান্ড সাইড তো আমি ওদিকে ছেড়ে দিতে পারবো। হ্যাঁ, এটা বলতে পারবো, এখন দেখা যাচ্ছে এই অংশটুকু কত? R1 minus R2, very good, R1 minus R2। তো এই অংশটুকুই আমার AB না? তার মানে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি এদের ব্যাসার্ধে বিয়োগফলের সমান হয় তাহলে এরা কিভাবে স্পর্শ করে? এই পর্যন্ত ক্লিয়ার হতে পারবে? এখন এই হলো আমাদের ওভারঅল টার্ম। এখন এই রিলেটেড তোমার বিভিন্ন রকম ম্যাথ আছে। ও আরেকটা বাদ দিচ্ছে, যেটা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব নির্মিত করতে হবে। প্রতিবিম্ব তোমাদের আমি দেখাইছিলাম সবাই, প্রতিবিম্ব বৃত্তটা দেখেন। এই পর্যন্ত তুলছো সবাই? তোদের যে আসলে খুব বিধ্বস্ত লাগতেছে, মনে হচ্ছে ছাইরা প্লিজ আর পারছি না। শোনো, তোমাদেরকে একটা মোটিভেশনাল স্পিচ, তোমরা বাংলাদেশে হিরো আলমকে চিনো না? একে খেয়াল রাখবা যে তাকে তোমরা কত রকমের ট্রল করছো, কত রকমের কত কিছু করছো, তারপর হাল ছাড়া না, তোমরা এক ঘন্টা হাল ছেড়ে দেবো। আইডল পারসন না। আচ্ছা, এটা বোঝা গেছে? আর একটা ভালো সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছিল, ক্রিকেট 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাইছে, এটা 2022 সাল। এখন তো ভালো কিছু দিতে পারে। আর 1997 হচ্ছে তোমার হচ্ছে ওয়ানডে পাইছি, আর এটা 2022 সাল। এখন পর্যন্ত না এশিয়া কাপ পাইছি, না নিদাস ট্রফি পাইছি, না ওয়ার্ল্ড কাপ পাইছি, তারপর তো খেলে ক্লাস পাইছি। আচ্ছা, হ্যাঁ, বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে। বিপিএল একটা খেলার মতো, বিপিএল হচ্ছে বাচ্চাদের তোমার বাসা কুমিল্লা? না, আমার এলাকার লোকের কুমিল্লা খুলনা কোথায়? কলেজ কোথায় আছে? কোচিংটা কোথায় বসে? খুলনায়? তোমার বিয়ের কলেজ আছে? আমার বাসা হচ্ছে
তোমার আমার ডিসটেন্স হচ্ছে রাস্তা 45 মিনিট বাস। আচ্ছা ওকে, এখন হচ্ছে যেটা যে প্রতিবিম্ব। প্রতিবিম্ব কিভাবে করবা? আচ্ছা দেখি, বিন্দুর প্রতিবিম্ব তোমাদেরকে চিনাইছিলাম না, বের করা মনে পড়ে ছোটবেলায়? এটা যদি তোমার 2,3 বিন্দু হয়, এই বিন্দুর সাপেক্ষে 5,8 বিন্দুর প্রতিবিম্ব কেমনে বের করা শিখেছিল বলো তো? ওয়ান্স আপন এ টাইম লং এগো বুঝছিলাম তোমরা স্যার অনলাইন ক্লাসে ছিল আপনারা না বুঝছিলাম এই স্ট্রাইক করে বাদ ছিল তো আমরা অনলাইন করব না আমরা ছিলাম বলো ঠিক ছিল যারা ছিল তারাও পারো না, যারা ছিল না তারাও পারো না, লাভ নেই। বলছিলাম যে প্রতিবিম্ব মানে হচ্ছে যার সাপেক্ষে হবে তার একটা আয়না হিসেবে চিন্তা করবা। এটা মেয়েদের পারা উচিত ছিল, তাহলে এটাকে একটা মিরর হিসেবে চিন্তা করবা। মিরর থেকে ঠিক যতটুকু ডিসটেন্সে তুমি থাকো তোমার প্রতিবিম্বটাও ঠিক ততটুকু ডিসটেন্স, তাই না? সো যার সাপেক্ষে কোনো কিছু প্রতিবিম্ব বলবে সেটা থেকে এটা যে ডিসটেন্স হবে ওই বিন্দু থেকে যে বিন্দুটার ডিসটেন্স কতটুকু হবে ওইটাই হবে প্রতিবিম্ব। সো আমরা অপশন দিয়ে টেস্ট করতে পারি কোনটা দূরত্ব সমান আছে। অপশন দিয়ে না টেস্ট করলে কি করব? টাকা আছে দুই ভাগ হইছে না, এখান থেকে এই হইছে এখান থেকে এই হইছে, শিখাইছিলাম না কিভাবে কিভাবে করব বলো? আমার বই বিভক্তিতে চলে গেছে 5 থেকে 2 কত থেকে 3, তাহলে এদিকে আরো 3 দাও -1। 8 থেকে 3 কত হইছে? 5 কমছে তাহলে বুঝছো কি? তোমরা অনলাইন ক্লাসে ছিল না, তোমাদের এই যারা ছিল না একটু দেখে নাও, এই বিভক্তি আমি শিখেছি তোমাদেরকে। একটা বিন্দু মনে করো যে এটা হচ্ছে -2, এটা হচ্ছে 0, হ্যাঁ? আর মনে করো হচ্ছে এটা মনে করো 9, এই দুইটা বিন্দু দেয়া আছে। আমি বললাম এই দুইটা বিন্দু কোথায় 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে, কোথায় 2:1 অনুপাত হয়েছে, কোথায় 1:2 অনুপাতে হয়েছে। এটা নরমালি আমরা কোনটা দিয়ে লিখি যে m1x2 m2x1 by m1 m2, এটা না? বুঝছো কি? এটা আমাদের এত টাইম খরচ করার দরকার নাই। আমি বলছিলাম 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে মানে কি 3 ভাগ হয়েছে, বুঝছো? 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, বুঝা যায়? আচ্ছা -2 থেকে 10 কত বাড়ছে বা কমছে? বাড়ছে কমছে। বাড়ছে বাকিটা বাড়ছে বলতে চাই আমি ইউনিট ভাগ করব। কত বাড়ছে? 12। কয় ধাপে বাড়ছে? তাহলে প্রতি ধাপে কত করে বাড়ছে? 4 করে। এর পরেরটা হবে কত? হ্যাঁ মনে পড়ছে মনে হচ্ছে না? আমি পরীক্ষা দিয়ে আসার পরে বলবো। তাহলে এটা 4, এটা হচ্ছে 2 আর 4 বার নাম 6 আর 4 বার নাম 10, ঠিক আছে? আচ্ছা 0 থেকে 9 কত হইছে? 9 কত বাড়ছে? 9 কত মানে কত করে বাড়ছে প্রতি ধাপে? 3। এর পরেরটা হচ্ছে 3, তারপরটা হচ্ছে 6, তারপরটা হচ্ছে 9। তাহলে এই যে আমাদের যদি বলে 1:2 তাহলে হচ্ছে 2,3, যদি বলে 2:1 তাহলে 6,6। এখন ক্লিয়ার? পারবা? ওকে, তাহলে এই প্রতিবিম্ব বের করা যাবে না এখন? ভাই পড়াই দিয়েছিলাম বৃত্তের প্রতিবিম্ব, বৃত্ত করা ক্ষেত্রে সরল রেখা, এটা আরো কিছু আছে বলো তো, নিয়ে আসি সেখানে আমি পাগল হয়ে যাবো। আচ্ছা তাহলে এখন বৃত্তের প্রতিবিম্ব কিভাবে বের করবো? মনে করো তোমাকে একটা বৃত্ত বলে দিলাম, কি বৃত্ত বলা যায়? x - 1 স্কয়ার প্লাস y - আমি চার শব্দ বুঝতে পারছি না, y - 5 স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার। এই বৃত্তটা 2,3 বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব বের করো বা প্রতিবিম্ব বৃত্তের সমীকরণ বের করো বা এটা ডিটেইলে দিয়ে দিব। यस এক করো করে বল কত আছে কুইক লেট করলে দেরি হয়ে যাবে। তোমার বাসা হচ্ছে ঢাকা, তোমার হচ্ছে খুলনা,
বলছে ভোলা, তোমার ব্রাহ্মণবাড়িয়া বললাম যে বললাম না যে রেসপন্সিবল ওদের কাউকে একটা নিউজ দিয়েছে এটা বললাম ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে সংঘর্ষে 5 জন হসপিটাল। তোমরা এই সিরিজ বিষয়ে তোমাদের কাছে বানানো না দেখেন সব এগ্রেসিভ টাইপের মানুষ। একবার দেখেছি আমি হচ্ছে সবচেয়ে বেশি জানতাম ছোটবেলা থেকে বাংলাদেশের ডেঞ্জারাস জায়গাগুলো বলতো শৈলকুপা, জানো এটা? শৈলকুপা, তার নাম কোপা, কোপা কুড়ি আসছে মানে আমাদের রায়পুরা থেকে বলি রায়পুরা মুর্শিদাবাদ রায়পুরা মুর্শিদাবাদ রায়পুরা নরসিংদী সম্পর্কে আমার আইডিয়া নেই। অনেক ডেঞ্জারাস তো শৈলকুপার বিষয়টা হচ্ছে অঙ্ক করতে করতে কাজ করে। শৈলকুপার বিষয়টা হচ্ছে যে ওরা হচ্ছে যে কোনো বিষয়টা মারামারি বাড়াতে একজন দুজন মানে একটা দুটা লাশ পড়ার আগে পর্যন্ত ওরা করে মারামারি করবে এবং ওরা কি কি অস্ত্র মস্ত্র ইউজ করে মানে তোমার এটার মধ্যে গান দিয়ে চলতে। এটা কিন্তু ডেঞ্জারাস জানতাম। তারপরে হঠাৎ করে আবির্ভাব ঘটনা হয়ে যায় সোভিয়েত ইউনিয়নে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া, তখন আমেরিকা ছিল এখন সোভিয়েত ইউনিয়ন। তো ব্রাহ্মণবাড়িয়ার নিউজ আমি সবচেয়ে বেশি শক দেখছি কোনটা জানো? ওখানে দেখলাম বিয়ে বাড়িতে মাংস কম পাওয়ানো মারা হচ্ছে। এটা আমার খুব একটা লাগে না, এটা হতেই পারে ফেভারিট খাবার খেতে বুঝে না। আচ্ছা, তো এটা স্বাভাবিক হতেই পারে, দেখা গেল আমি নিতেও পারি। কারণ হচ্ছে মনে করো বন্ধু বিয়েতে গেছো, সারাদিন এত কষ্ট করছি, আচ্ছা একদিন তো খাবো। তো এরপরে এটা মেনে নিলাম। এরপরে এটা নিউজ মানে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কিছুদিন আগে বললো, এটাও মানলাম, খুব সাংঘর্ষিক হয়। আমার তো ঘরে ঘরে বেড়ে যায়। সবই লেখাই হয় আর এই আমার আপু সবই বলছে হয়। তোমরা আর্জেন্টিনা কে দিয়েছো? কিসে? আর্জেন্টিনা না আমি জানি না। দেখো তো আর্জেন্টিনা তোমার খুব ডেডিকেটেড পারসন, দেখে যাও আর্জেন্টিনা। আমি ব্রাজিল, আমার বাসায় কিন্তু ঝামেলা আছে। তো এটা নিয়েও দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে ঝামেলা হচ্ছে, এটা আমি মেনে নিয়েছি। সবচেয়ে শখ খাইছি কি বিষয় নিয়ে জানো? প্রথম আলোতে একদিন দেখে একটা নিউজ, এই পাশের বাসার মানে গ্রামের মেয়েদের ওদের বেশিরভাগ মানে গ্রাম অঞ্চলে থেকে না এমনি ভালো জায়গাতে তারা এডুকেটেড করা আছে। তো গ্রাম অঞ্চলে এই দুইটা বাসা পাশাপাশি, মানে কত বিষয়টা চিন্তা করে, এই দুইটা বাসা পাশাপাশি। এর বাসার মুরগি এর বাসায় গিয়ে ডিম পাচ্ছে, হচ্ছে মুরগি। এখন তাদের দাবি হচ্ছে আমাদের বাসায় যেহেতু ডিম পাচ্ছে, এটা তো ওরা যৌক্তিক না, এটা তার দাবি হচ্ছে আমি মুরগিকে খাওয়া দাওয়া বড় করছি, আমার মুরগি যেখানে ডিম পাচ্ছে মুরগিটা আমার ডিম আমার। সেটা যায় আমার বাসায় ডিম পারছে আমার বাসায় গ্যারান্টি দিয়ে তুমি আমাকে রেখে দিবা। এই লজিক লাগে এরকম হইলে তো যতগুলো মুরগি কি ভাই আমার অতিথি বল না না অতিথি না, মনে করেন এরকম হইলে তো যতগুলো বেবি হসপিটাল আমরা বেঁধে দিই, আমাদের হসপিটালে সেটা আমাদের। তো এখন এদের দাবি হচ্ছে যে যেহেতু আমাদের মুরগি ডিম পাচ্ছে তো এক কথা দুই কথা কাটাকাটি, দুই বাড়ি গেলাম। এরপরে দলীয় করে চলে গেছে, এই দল আমাদের উপরে কথা হতো, এই নিয়ে মারামারি করে সংঘর্ষে 5 জন হসপিটালে। কি দরকার ছিল মুরগিটারে জবাই করে দিতে হবে একটা মুরগির জন্য? না বেশ 10 মাস। আচ্ছা, তো আগামী দেখলাম হচ্ছে রাশিয়া ইউক্রেন। রাশিয়া ইউক্রেন কোনো সমস্যা আছে? আমার আছে। ইউক্রেন ন্যাটোতে যোগ দিয়ে রাশিয়াকে ফাটাই দিই, কোনো সমস্যা? কোনো সমস্যা। আমরা বাইরে থাকলে বলছি রাশিয়া ঠিক না ইউক্রেন ঠিক? কাদের সিদ্ধান্ত ঠিক? এটা পুতিন আর জেলেনস্কি মিলে বের করতে পারতেছে না, আমাদের দেশে এটাকে মারামারি করে গেছে। কার ভাই করে কাঁদে 6 জন, একজনের দাঁত ভেঙে গেছে, একটা নাক পাকা, হসপিটালে চলে আসছে। আচ্ছা ওকে, এটা আনসার কত আসছে? সমীকরণ x - 3 হোল স্কয়ার x - 3 হোল স্কয়ার y - 1 ইনটু 10। আচ্ছা দেখো আমি বৃত্তের ক্ষেত্রে আসি। বৃত্তের ক্ষেত্রে যেটা তোমাকে করতে হবে, এটা যদি একটা বৃত্ত হয়, মনে করো এটা তোমার মাথা, ও এটা যদি একটা বৃত্ত হয়, এটার প্রতিবিম্ব মানে কি? এই জায়গা থেকে এই যে যেটুকু দূরত্ব আছে, এই সাইডের কেন্দ্রটাও ঠিক ততটুকু দূরত্ব হবে না? আর যেহেতু বৃত্তটা কম বেশি হয়ে যায়, উত্তল বা অবতল দর্পণ না, সো সাইজ তো সেম থাকে, তারপর ব্যাসার্ধটা সেম থাকবে, বুঝলে কি? আর প্রতিবিম্বটা হবে কার? কেন্দ্রে। বুঝে গেছে? এই বৃত্তের কেন্দ্র কত আমাদের? 1.5 না? বুঝো 1.5 না?
কেন্দ্র x minus h square plus y minus k square ওখান থেকে 1 বাই তাই এটার প্রতিবিম্ব বের করব কার সাপেক্ষে 2 3 এই যে মনে করো আমার হচ্ছে 2 3 আর এই মনে করো 1 5 এই সাইডে আমার আসবে কত হবে বলো তো এক বাড়ছে তাই না তাহলে আরেক বাড়বে এটা 3 হবে এটা হচ্ছে কত 2 কমছে তাহলে আরো 2 কমাই দাও 1 3 আর 1 তাহলে কেন্দ্রটা হবে 3 1 কেন্দ্র 3 1 আর ব্যাসার্ধ তো 10 হবে এরকম বৃত্তের সমীকরণ কত x h থেকে h কে কেন্দ্র আর a ব্যাসার্ধ প্রথমে শিখে আসি তাহলে x 3 হোল স্কয়ার প্লাস y 1 হোল স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার এটা হচ্ছে আমাদের বুঝছো তাহলে পারা যাবে প্রতিবিম্ব রিলেটেড তাহলে বৃত্ত থেকে ওভারঅল এই রানগুলো আমাদের কাছে ক্লিয়ার ঠিক আছে তাহলে কেন্দ্র বের করতে পারবা কেন্দ্র বের করলে কেন্দ্র আর ব্যাসার্ধ বুঝা গেছে ব্যাসার্ধ বের করা যাবে আর বাকি যেগুলো স্পর্শক কেন্দ্র বের করবা আগে অর্থাৎ বইয়ের সূত্রগুলোতে গেলাম সূত্র ছাড়া প্যাটার্নে বলে দেব আর এক ভাবে স্পর্শক বের করলে এটা যখন লাইন পয়েন্ট করা হবে তখন দেখাবো লাইন পয়েন্টের মধ্যে আমরা দিয়েছি ওকে তো এখন আমরা চলে যাব বৃত্ততে আমাদের আর তেমন কিছু নাই আমরা এখন চলে যাব হচ্ছে কনিক কনিক কোন আসলে খাইছো অবশ্যই খাইছো যা কনিক কোন এটা এখান থেকে করতে হবে বা বার্ড ক্ষেত্রে যে মাথায় কি সব দেয় না তো এটাকে যদি তুমি এমনি করে কাটো তাহলে কি পাবে এরকম একটা সারফেস পাবো না বুঝো যদি এমনি করে কাটো এভাবে মুখটা কেমন হবে এমনি করে কাটলে মুখটা এরকম পাবা না আর যদি এমনি করে কাটো এটা ইউজ এরকম টাইপের পাবো না বুঝছো মানে যে জায়গাটা কাটছো ওই তলটা দেখতে কেমন তো এই এমনি করে কাটতে যেটা এটাকে আমরা বলতেছি পরাবৃত্ত এটাকে বলতেছি আমরা উপবৃত্ত আর ইয়া বড় এখানে আমরা বলতেছি অধিবৃত্ত ঘটনাটা তো চিত্র দেখে বোঝাতে হবে আমরা তো চিত্র দিবে না এই কোশ্চেন থেকে বুঝতে হবে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত কিভাবে চিনব কোন চিত্র আজকে প্রথমেই করেছি প্রথমে দেখাচ্ছি না যে a b আর h স্কয়ার দিয়ে তো এরকম মানে অসময়ের মতো দেখা যেতে পারে ওদেরকে দেখলে মাথা আমার মায়া লাগতেছে মানে কি বিজ্ঞান হতাম শুরু করে আচ্ছা তাহলে এটা হচ্ছে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত চেনা নিয়ে আমাদের কোনো পেইন নেই তাহলে কোন ইকুয়েশন কিভাবে আমি তিনটা প্রশ্ন বলছিলাম স্পর্শক হচ্ছে কিভাবে বের করব এটার ক্ষেত্রে দেখাইছি এগুলোর জন্য বলছি যে দুইটা ছেদবিন্দু বের করবা ওখান থেকে দূরত্ব চেক করবা স্পর্শক আর আরেকটা স্পর্শক হলো তোমার হাতে দেখো স্পর্শকের টার্ম ক্লিয়ার একটা ইকুয়েশন কিভাবে চিনবা কার এটা ক্লিয়ার এখন আমাদের আর বাকি থাকলো কোনটাই কোন একটা ইকুয়েশন দিয়ে বলবে এটার কেন্দ্র উপবৃত্ত এগুলো বের করা তাই না প্রথম আসলে পরাবৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত চিনার আরেকটা ব্যাপার আছে যেটা হলো এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা এই অনুপাতটা হচ্ছে এটা যদি একটা পরাবৃত্ত হয় এটা পূর্ব কেন্দ্র যদি হয় s ফোকাস বা নাভি এটা যদি হয় s হ্যাঁ আর এই উপকেন্দ্রের উপর যে কোনো একটা বিন্দু যদি হয় x, y উপযুক্ত অবস্থিতি হচ্ছে পরাবৃত্ত উপরে যে কোনো বিন্দু যদি হয় x, y তাহলে এই ঠিক এখান থেকে যতটুকু ডিসটেন্সে s আছে ততটুকু ডিসটেন্স ব্যাকে যদি আমরা একটা লম্ব রেখা টানি তাহলে এটাকে বলে নিয়ামক রেখা বা দিক ঠিক আছে তো এই s থেকে p এর ডিসটেন্স আর p থেকে এই রেখার উপর লম্ব টানলে যেটা হয় এই ডিসটেন্সের অনুপাতটা সবসময় ধ্রুবক অর্থাৎ এটা সমান একটা ধ্রুবক হবে সব সময় সেটা তুমি এটার ক্ষেত্রে করো বৃত্তের ক্ষেত্রে করো উপবৃত্তের ক্ষেত্রে করো আর অধিবৃত্তের ক্ষেত্রে করো ঠিক আছে এই ধ্রুবকটাকে আমরা বলতেছি এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা ঠিক আছে বুঝতেছো এসব বোঝা যাচ্ছে যেটাকে আমরা বলছি এসেন্ট্রিসিটি বা